আজকে সিনেমাটার নাম হচ্ছে অফিসার অন ডিউটি। কাহিনী শুরুতে আমরা জোসেফ নামে এক পুলিশ অফিসারকে দেখি। সে একটা সুসাইড নোট লেখে তার ঘরের মধ্যে সে আত্মহত্যা করে। আর তখনই আমরা দেখি যে কিছু লোক সে জায়গার মধ্যে বসে আছে, কিন্তু তারা কোনো রিয়াকশনই করেনি। তারপরের সিনে আমরা দেখতে পাই হায়দ্রাবাদের একটা পুলিশ থানার মধ্যে। সে থানার সামনে একটা বাস এসে দাঁড়ায়। তখন এখান থেকে একজন বয়স্কর মহিলা বলে যে এই দুজন মহিলা আমার গলার চেন চুরি করেছে, কিন্তু সেই দুজন মহিলা কনফিডেন্সে বলছিল যে তারা এসব চুরি করেনি। তখন সেই জায়গার মধ্যে এসআই অফিসার তাদেরকে বলে যে তোমাদের মধ্যে যদি কেউ এই সিনটা নিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ এখন সিআই স্যার চলে আসবে, না হলে এখানে শুধু শুধু ঝামেলা শুধু বাড়তেই থাকবে। আর তোমরা যদি এখন গলার সিনটা দিয়ে দাও তাহলে এখানে কোনো ঝামেলা বাড়বে না, আর এখানে কোনো রকম কথাবার্তাও আর হবে না, তোমরা চুপচাপ দিয়ে এখন চলে যেতে পারো। কিন্তু তারা বলছিল যে তারা এ সিন নেয়নি। তখনই সে জায়গার মধ্যে সিআই হরিশঙ্কর চলে আসে। তখন হরিশঙ্কর এসব দেখে তখন তাদের অফিসারকে জিজ্ঞাসা করে যে এখানে কি কোনো লেডি কনস্টেবল নেই। তখন সে অফিসার বলে যে সবাই ছুটিতে গেছে আর একজন কাজের জন্য বাইরে চলে গেছে। তখন হরি সে দুজন মহিলাকে জিজ্ঞাসা করে যে তোমরা যদি নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। তখন সে দুটা মহিলা বলে যে আমরা নেইনি, সেই মহিলা মিথ্যা কথা বলছে। তারপরে হরি রাগের মাথায় সে মেয়েটার চুলের মুঠোর মধ্যে ধরে। তখন মেয়েটা বলে যে সে প্রেগনেন্ট। তারপর হরি সে জায়গার মধ্যে মাথাটা আরও গরম হয়ে যায়। তখন হরি সে মেয়েটার পেটের মধ্যে আঘাত করে বলে যে আমার সামনে মিথ্যা কথা বলবে না। তখন এখান থেকে আরেকজন যে মহিলা ছিল সে মহিলা বলে যে আমি এই সিনটা নিয়েছি, আপনি ওকে ছেড়ে দিন। আর তখনই আমরা জানতে পারি যে হরিকে এখানে ট্রান্সফার করা হয়েছে আর আজকে হরি এখানে জয়েন করেছে। তখন এসআই হরিকে বলে যে এখন কি কোনো ফাইল রেজিস্টার করবো কিনা। তখন হরি বলে যে এখন যদি এসব করো তখন বিদ্যাটাকে আবার কোর্টের মধ্যে আসতে হবে, এসব করার দরকার নেই, তুমি ছেড়ে দাও। এসআই বলে যে স্যার এখন যে আপনি ওই মেয়েটার উপর হাত উঠিয়েছেন, সেই মেয়েটা যদি সত্যি প্রেগনেন্ট থাকে তাহলে কি হবে, আর আমার মনে হচ্ছে যে এই মেয়েটাকে মেডিকেল চেক আপ করেই পাঠানো উচিত। তখন হরি রাগের মাথায় সে এসআইকে বলে যে আমার চাকরি নিয়ে তোমার এত মাথা ঘামাতে হবে না। তখনই আমরা দেখি যে এসআই বাইরে থেকে বেরিয়ে সাহিলকে ফোন করে এসব কথা বলে দেয়। আর তখনই আমরা দেখি যে সাহিল অফিসার হরিকে কল লাগায়। কল লাগানোর সাথে সাথে হরি বুঝতে পারে যে এখান থেকে কিউ তার খবর সে সাহিলকে বলে দিয়েছে। তারপর সাথে সাথে হরি এখানকার যে অফিসাররা ছিল সবাইকে লাইন করিয়ে দাঁড় করায় সে থানার মধ্যেই। তখন হরি এসে সেই পুলিশ অফিসারদের সবাইকে বলতে শুরু করে যে আমার পিছনে আমি যা ইচ্ছা তা করি, তোমরা যদি সে অফিসারকে এসব কথা বলো তাহলে কিন্তু আমি সবাইকে অনেক টেনশনের মধ্যে রাখবো। আর এই কথাটা সেই এসআইর দিকে তাকিয়েই বলে। তখনই আমরা অরুণ নামে একজন বাস ড্রাইভারকে দেখতে পাই যে সে থানার মধ্যে এসে বলে যে আমি দোকানে গিয়েছিলাম, দোকানে যাওয়ার পর সেই দোকানদারকে আমি একটা স্বর্ণের চেন দিয়েছিলাম, কিন্তু সেই দোকানদার আমাকে স্বর্ণের চেনটা পাল্টিয়ে দিয়েছে, নকল একটা স্বর্ণের চেন আমাকে দিয়েছে। তখন হরি সে বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করছে যে এই স্বর্ণের চেনটা সে কেন বন্ধক রাখছে আর এই স্বর্ণের চেনটা সে কোথা থেকে পেয়েছে। তখন সে বাস ড্রাইভার বলে যে আমার বউয়ের শরীর খুব খারাপ, আমার টাকা পয়সা দরকার, তাই জন্য এই চেনটা আমি বন্ধক রাখতে চাই। আর এই চেনটা সে তার মেয়েকে বার্থডে গিফটে দিয়েছিল। পুলিশ যখন এই চেনটা নিয়ে যাচাই করে তখন সে সত্যি জানতে পারে যে একটা জুয়েলার্স থেকে সে এই চেনটা সত্যিই কিনেছিল। তারপরে আমরা হাসপাতালে দেখতে পাই যে বাস ড্রাইভারটার বউটা হসপিটালের মধ্যে অ্যাডমিটেড আছে। আর তখনই সে তার মেয়েকে জিজ্ঞাসা করছে যে এই চেইনটা সে চিনে কিনা। তখন সেই জায়গার মধ্যে অফিসার হরি তার মেয়েকে অনেক বকা দিতে শুরু করে। সে বলে যে সত্যি করে সে চেইনটাকে না দেখি সে কিভাবে বলতে পারে যে এই চেইনটাই তার বাবা দেওয়া চেইন, আসল চেইনটা সে বিক্রি করে দিয়েছে একটা ফাইন্যান্স কোম্পানিতে। যখনই সেই জায়গার মধ্যে সে বাস ড্রাইভারটা চলে আসে তারপর তার বাবা আসার পর সাথে সাথে সে কথা এখানে ঘুরিয়ে নেয়। তারপরে হরি সে বাস ড্রাইভারটাকে বলে যে তার বউয়ের অপারেশনের পর তার মেয়েকে নিয়ে থানার মধ্যে আসার জন্য। তারপরে হরি সে পুলিশদেরকে পাঠায় যে ফাইন্যান্স কোম্পানির মধ্যে এরকম চেইন কেউ রেখে টাকা নিয়েছে কিনা সেটা যাচাই করার জন্য। তারপরে সেই পুলিশ অফিসাররা 30টা কোম্পানি ঘোরার পর একটা কোম্পানির মধ্যে গিয়ে জানতে পারে যে এরকম চেইন একটা রাখা হয়েছে আর সেই চেইনটার সাথে আরও চেইন রাখা হয়েছিল। তারপরে হরি যখন এসব বিষয় নিয়ে আবার যাচাই করতে শুরু করে তখন সেই জায়গার মধ্যে জানতে পারে সে যে বাস ড্রাইভারটা ছিল সে বাস ড্রাইভারের এখানে একটা চেইন আর এখানে দুটো আরও চেইন আছে, আরেকটা চেইন জোসেফ নামের একজনের। সেই পুলিশ অফিসারটা আত্মহত্যা করে মারা গেছে আর তার বাড়ি বেঙ্গালুরুতে ছিল। আর 3 নাম্বার চেইনের কোনো ডিটেলস পাওয়া যায়নি, কিন্তু এই চেইনটা কোন দোকান থেকে কিনে নেওয়া হয়েছে সেটা ডিটেলস পাওয়া গেছে। তারপরে হরি জোসেফের বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে গিয়ে সে চেইনটা দেখিয়ে বলে যে এই চেইনটাকে চিনে কিনা। তখন সেই জায়গার মধ্যে জোসেফের মেয়ে বলে এই চেইনটা তো আমার চেইন, আর আমি যখন টিউশনে যাচ্ছিলাম তখন হঠাৎ করে কেউ যেন আমার গলা থেকে এই চেইনটা টেনে নিয়েছিল আর আমি ওয়েস্ট পুলিশ স্টেশনে কমপ্লেনও করিয়েছিলাম। তখন জোসেফের বউ জানায় যে আমার স্বামী অনেক সাহসী ছিল, কিন্তু সে আত্মহত্যা কেন করলো সেটা এখনও জানা যায়নি। তারপরে হরি চলে যায় সে
ওয়েস্ট পুলিশ স্টেশনের মধ্যে এই সেন্টার নামে যাচাই করার জন্য। আর সে পুলিশ স্টেশনে গিয়ে হরি সেখানকার ডিটেলস জানতে চায় এই দুটা সিনের ব্যাপারে। আর সেখানে গিয়ে পুরো সিনের ব্যাপারে জানতে গিয়ে সবার মাথা এখানে গরম হয়ে যায়। তারপরেই তখনই আমরা দেখতে পাই যে সাহিল যে অফিসারটা ছিল সে অফিসারটাকে এখানকার পুলিশ কল করে জানিয়ে দেয় যে এরকম এরকম অবস্থা। তখন সেখানকার সাহিল অফিসার বলে যে এইসবের বিষয়ে যাতে হরি জানতে না পারে, বলতে যে অনেক খুঁজেছি কিন্তু এ কাস্টমারের ডিটেলস এখনও পাওয়া যায়নি। তারপরে হরি যখন পুলিশ স্টেশনে এসে পৌঁছায় তখন সেই জায়গার মধ্যে ড্রাইভার এসে হাজির হয়। তখন ড্রাইভারকে হরি বলে যে তোমাকে না বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি কেন নিয়ে আসোনি? তোমার মেয়ে আসল সোনাটা বিক্রি করে তোমাকে নকল একটা সোনা তোমার হাতে তুলে দিয়েছে তোমার মেয়ে। এই কথা শুনে বাস ড্রাইভার এখানে রেগে যায়। তখন বাস ড্রাইভার বলে যে আমার মেয়ে এত খারাপ নয়, আমি ওর পরের বাড়ি অনেক ভালোভাবেই করেছি। তখন হরি বলে যে তোমার মেয়ের সাথে আমি যখন কথা বলেছিলাম তখন তোমার মেয়ে বলে যে সে একটা ছেলেকে ভালোবাসতো, আর ছেলেটি তোমার মেয়েকে বোকা বানিয়ে তো যে আসল চেনটা ছিল সেই চেনটা নিয়ে চলে যায়। এসব কথা শুনে সে বাস ড্রাইভারটা আরও রেগে যায়। তারপরে সাহিল অফিসার তাকে তার অফিসে হরিকে ডাক দেয়। তখন হরি যাওয়ার পর তখন সাহিল হরিকে বলে যে হায়দ্রাবাদের সাইবার ক্যাম্পের মধ্যে একজন অফিসারের শরীর খুব খারাপ হয়ে গেছে, তোমাকে ওখানে গিয়ে সে সব কিছু সামলাতে হবে। আর হরি সেই জায়গার মধ্যে বুঝতে পারে যে এই কেস থেকে তারে এখান থেকে সরানো হচ্ছে। আর তখন হরি সাহিলকে বলে দেয় যে সে এই কেসটা পুরো সলভ না করে সে এখান থেকে কোথাও যাবে না। তারপরের সিনে আমরা দেখতে পাই যে হরি বাড়ির মধ্যে গিয়েছে। বাড়ির মধ্যে গিয়ে দেখি যে তার বউ মেনেকা আর তার একটা ছোট বাচ্চা মেয়ে আছে। তার বউ দেবিকাকে দেখতে পায় আর তার একটা ছোট বাচ্চা মেয়েও আছে। আর তখনই আমরা হরির ফোনে একটা ফোন আসতে দেখি। তারপর হরি যখন এইসব কথা শুনে তাতে তাড়াতাড়ি করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সে যে গাড়ির ড্রাইভারটা পুলিশ স্টেশনে গিয়েছিল তার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। তখন হরি তাড়াতাড়ি করে সে গাড়ি ড্রাইভারের বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর সে ড্রাইভার বললে যে আমার মেয়ে মারার পিছনে আপনিই দায়ী, কারণ আপনার সাথে কথা বলার পর থেকে আমার মেয়ে কেমন জানি ব্যবহার করছিল, আপনি আমার মেয়েটাকে মেরে ফেলেছেন। আর প্রতিবেশীরাও হরির উপর অনেক রাগ হয়ে গিয়েছিল। আর তখন হরি বলে যে এসবের পিছনে অন্য কেউ আছে, আর এটার পিছনে কে আছে ওকে আমি খুঁজে বের করবই। তারপরে হরি যখন অরুণ মেয়ে লাশটা দেখতে যায়, তারপর লাশটাকে দেখে সে এখানে অনেক ঘাবড়িয়ে যায়। তারপর হরিকে সেখান থেকে অনেক কষ্ট করে বাড়ি পাঠানো হয়। তারপর হরি বাড়িতে এসে দেবিকাকে বলে যে আমাদের মেয়ে চিত্রা কোথায়। তারপর হরি তার মেয়ে চিত্রাকে খুঁজতে শুরু করে। যখন তার মেয়েকে সে খুঁজে পাচ্ছিল না সে রুমের মধ্যে অনেক চিল্লাতে শুরু করে। আর তখন দেবিকা বলে যে তুমি আমার বড় মেয়ে চিত্রাকে মেরেছ। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় শ্যাম নামে একটা ছেলে থমাস নামে একজন পুলিশ অফিসারের মেয়ের সাথে ভালোবাসা নাটক করেছিল। সে মেয়েটাকে নেশা করিয়ে তার এমএমএস তৈরি করে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারপরে থমাস এই ব্যাপারটা জানতে পারে। তারপর শ্যামকে অ্যারেস্ট করা হয়। তারপরে হরিও সেই জায়গার মধ্যে আসে। হরি এসে যখন সে শ্যামের ল্যাপটপটা ঘাঁটতে শুরু করে তখন তার মেয়ের চিত্রের এমএমএস ভিডিও সেই জায়গার মধ্যে সে দেখতে পায়। ফোনে হরির মাথাও সেই জায়গার মধ্যে গরম হয়ে যায়। তারপর সে শ্যামকেও সে জায়গার মধ্যে মারতে শুরু করে। তারপর মারতে মারতে শ্যামকে সেই জায়গার মধ্যে মেরে ফেলে। আর এখানে থমাসের চাকরির জীবনও আর বেশি দিন ছিল না, তাই জন্য এই সব কিছু থমাসের গায়ের উপর নিয়ে নেয় যে থমাসই শ্যামকে মেরেছে। তারপরে সাহিল দেবিকাকে ফোন করে এসব কথা বলে। তারপর দেবিকা যখন তার বড় মেয়ে চিত্রাকে এসব কথা জিজ্ঞাসা করে তখন চিত্রা বলে যে এই ছেলেটা আমাকে ভালোবাসতো, কিন্তু সে এইসব কিছু করবে আমি কখনো ভাবতে পারিনি। তখন দেবিকা তার মেয়ে চিত্রাকে বলে যে ঠিক আছে তুমি কোনো দোষ করনি, তোমাকে এখানে ফাঁসানো হয়েছে, তুমি এসব ব্যাপারে আর তোমার মাথা ঘামাতে হবে না, তুমি একটু ঠান্ডা হও, তুমি একটু শান্ত হও। তখন সেই জায়গার মধ্যে তার বাড়ির মধ্যে হরি চলে আসে। হরির তো তখন সেই জায়গার মধ্যে মাথা প্রচুর গরম হয়ে থাকে। আর হরি এসে যখন দেবিকাকে জিজ্ঞাসা করে যে আমাদের মেয়ে চিত্রা কোথায়, তারপর সে বলে যে এখন তুমি তার কাছে যেও না, না হলে তার মাথা এখনই প্রচুর খারাপ হয়ে আছে, সে কি না কি করে ফেলে। তারপর হরি যখন তব চিল্লাছিল দরজা ভেঙে যখন ঘরের ভিতরে ঢুকে দেখে যে তার মেয়ে চিত্রা সুসাইড করে ফেলেছে। আর তখনই সেই জায়গার মধ্যে হরি হার্ট অ্যাটাক করে ফেলে। তাই জন্য তারপর থেকে দেবিকা তার মেয়ে চিত্রার হত্যা করেছে হরি বলে এরকম ভাবে সে। তারপরে এখনের কাহিনী দেখানো হয় যে বাস ড্রাইভারটা ছিল, বাস ড্রাইভার নিউজ মিডিয়াকে বলছে যে হরির জন্য আজকে আমার মেয়েটা মারা গেল। সে বাস ড্রাইভারটা নিউজের মধ্যে এসব কথা বলার কারণে হরির এখানে রেপুটেশন আরও খারাপ হতে শুরু হয়। তারপরে হরি শুধু তার মেয়েকে নিয়ে ভাবতে শুরু করে। আর সেই জায়গার মধ্যে থমাস জেল থেকে ছাড়া পেয়েছে। হরিও চলে যায় থমাসের বাড়ির মধ্যে। তারপর হরি আর থমাস যখন এসব বিষয়ে কথাবার্তা বলছিল যে এখানে খুনটা হরিই করেছিল, সেই সব কথা থমাস স্যার বউ জানতে পারে। তারপরে সেই রাতে থমাসের বাড়ির মধ্যে 5টা ছেলে মেয়ে হাজির হয়। তারাও বলে যে আমি আপনার মেয়ের স্কুলের
বান্ধবী। তারপরে কিছুক্ষণ ধরে যখন থমাস তার বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে শুরু করে, তখন সে জায়গার মধ্যে থমাসের একটু সন্দেহ হয় এই সবাইকে নিয়ে। তখন থমাস ওখান থেকে একটা ফটো তুলে এনে তাদেরকে জিজ্ঞাসা করে যে এখান থেকে শ্রীদেবী ম্যাডাম কোনটা, কিন্তু তারা কেউই কিছু বলতে পারতো না। তখন থমাস তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা। তখন এখান থেকে একটা ছেলে উঠে বলে, শ্যামের ফটো দেখিয়ে বলে যে আমরা শ্যামের বন্ধু, তুই আমাদের বন্ধুকে মেরেছিস না, তাই জন্য তোকে এখানে আমরা মারতে এসেছি। আর আগেই তারা তাদের বাড়ির মধ্যে এসে তারা জুস একটা বানিয়েছিল লেবু দিয়ে, সে জুসটার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। তারপর তারা এখানে আস্তে আস্তে মারা যেতে শুরু হয়। আর তখন থমাসের বউ বলছিল যে তোমরা ভুল করে অন্য কাউকে মারতে এসেছ, আর আমার স্বামী তোমার বন্ধুকে মারেনি, তোমার বন্ধুকে মেরেছে হরি। তারপরে তারা থমাসের ফোন থেকে হরির ছবিটা তুলে রেখে দেয়। তারপরে আমরা দেখি যে হরি থমাসের বাড়ির মধ্যে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। তারপরে হরি এসে থমাস আর থমাসের বউয়ের বডি দেখে তার এখানে সন্দেহ হয় যে তারা আত্মহত্যা করতেই পারে না, কিন্তু এখানে যত পুলিশ অফিসাররা ছিল সবাই বুঝে নিয়েছিল যে তারা দুজন আত্মহত্যা করেছে। তখন হরি সাহিলকে বলে যে এই কেসের মধ্যে হতে পারে এমএমএস এর কেসের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক আছে। তারপরে হরি তার মেয়ের চিত্রার বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করে যে স্যাম কি আমার মেয়ের বয়ফ্রেন্ড ছিল। তখন তারা সবাই বলে যে না, অন্য কিছু ছিল। তারপরে হরি চিন্তার মধ্যে পড়ে যায় যে এখানে যদি তারা স্যামকে না চিনে তাহলে স্যামের ল্যাপটপের মধ্যে তার মেয়ে চিত্রার এমএমএস ভিডিও কোথা থেকে আসলো। তখন হরি বুঝতে পারে যে এখানে হতে পারে আরও অনেকেরা মিলে এসব কাজ করতো। তারপরে হরি জোসেফ নামে একটা পুলিশের মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যি করে বলো যে তোমার সিনটা চুরি হয়েছিল না তুমি কি বেচে দিয়েছিলে। তারপরে সে কান্না করতে করতে বলে যে সে একটা মেয়ে ছেলেকে ভালোবাসতো, কিন্তু এই ছেলেটা তার ফায়দা উঠিয়েছিল, তার এমএমএস ভিডিও বানিয়ে রেখে, কিন্তু সে যখন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখে যে তার গলার মধ্যে সেন্টটা নেই। আর এই ছেলেটা সবসময় তাকে ফোন করে ব্ল্যাকমেল করতো, তাই জন্য এই হারটা বিক্রি করে তাকে টাকা পয়সাও দিয়েছিল। তারপরে হরি যখন স্যামের ফটো দেখায় তখন সে বলে যে এই ছেলেটা সে নয়। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করতে করতে এখানে আরেকটা সেনের খবর আসে। তারপর পুলিশ যখন ওই মেয়েটার কাছে যায় তখন মেয়েটা বলে যে এই সেনটা ওর নয়, ও একটা শপিং মলের মধ্যে কাজ করতো। যখন ও গিয়ে শপিং মলে ড্রেস চেঞ্জ করতে যায় তখন সেই জায়গার মধ্যে গিয়ে দেখে যে একজন ড্রেস রেখে গিয়েছে, সেই জায়গার মধ্যে ড্রেসের পকেটের মধ্যে এই সেনগুলি ছিল। তারপরে সে শপিং মলের সিসি ক্যামেরা দেখে জানা যায় যে একটি মেয়ে শপিং মলের ড্রেস কম্পিউটারে গিয়ে সে ড্রেসগুলি চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর মেয়েটি যখন এখান থেকে ড্রেস চেঞ্জ করে যাচ্ছিল সেই শপিং মলে ম্যানেজারের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তারপর হরি যখন সেই ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলে তখন হরি কথা বলে জানতে পারে যে এই মেয়েটির নাম অ্যানা। তারা দুজন একটা ক্লাবের মধ্যে ডান্স করতো, কিন্তু এখানে এসে সে শপিং মলের যে ম্যানেজারটা আছে ম্যানেজারটাকে অ্যানা চিনতেই পারেনি। তারপর হরি যখন সেই শপিং মল থেকে আসছিল তখন সে হরির পিছনে 4-5 জন করে তাকে ফলো করছিল। তখন সেখান থেকে একটা ছেলে খ্রিস্টি সে বলে যে এখন আমাদের এখান থেকে আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় এসে পড়েছে, যেহেতু হরি এখন অ্যানার পরিচয় জানতে পেরেছে। তারপরে সাহিল আর হরিকে তাদের অফিসার নিয়ে জিজ্ঞাসা করলো যে কেস এখনো অবধি কতটুকু এগিয়েছে। তখন হরি বলে যে এখানে কেসের মধ্যে কী কী ঘটনা হয়েছে সব কিছু ও বুঝিয়ে বলে যে এখানে যেন থমাস স্যার মারা গিয়েছিল, থমাস স্যারের পিছনে এখানে থমাস স্যার সুসাইড করেনি, যে এখানে তার পিছনে কেউ না কেউ এসে এখানে তাদেরকে মেরেই ফেলেছে। এই পুলিশ অফিসারটাকে এটাও বলে যে এখন আমরা যাচাই করতে করতে জানতে পারিছি যে অ্যানা নামে একটা মেয়ের সম্পর্কে, যে অ্যানা নামে মেয়েটা ব্যাঙ্গালোর মধ্যে থাকতো। আর এখানে শ্যামও তার বন্ধুবান্ধবদের নিয়ে তারা ব্যাঙ্গালোরের মধ্যে থাকতো। তারপর হরি আর তার পুরো টিম নিয়ে তারাও চলে যায় ব্যাঙ্গালোরের মধ্যে। তারপর হরি সেখানকার জোসেফ নামে যেন পুলিশ অফিসারটা সুসাইড করে মারা গিয়েছিল সেই জায়গার সেই খবরও তারা জানতে পারে। এখন হরি বুঝতে পারে যে এখানে এই গ্রুপটা আছে, গ্রুপটা শুধু পুলিশ অফিসারের মেয়েদের উপরেই টার্গেট করছে। সেটা কেনই বা করছে? সে বদমাশের যেন একটা গ্রুপ আছে, সে গ্রুপটা মিলে আবার সেই সব কাজ করতে শুরু করে, মেয়েদেরকে মাদকদ্রব্য মিশিয়ে খেয়ে তাদের ভিডিও করে রেখে দেয় তাদের ফোনের মধ্যে, তারপর তাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করে। তারপরে হরির টিম ব্যাঙ্গালোরের সমস্ত ক্লাবের মধ্যে গিয়ে অ্যানার নামে সব কিছু জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারপরে একটি ক্লাবের মধ্যে অ্যানা নামে মেয়েটাকে দেখতে পায়। তারপর অ্যানা নামে মেয়েটাও বুঝতে পারে যে এই ক্লাবের মধ্যে কেউ না কেউ তার পিছা করছে। তখন সে বুঝতে পারে যে এখানে পুলিশ অফিসারই তার পিছা করছে। তারপর সে গাড়ি দিয়ে এখান থেকে পালিয়ে এনোর চেষ্টা শুরু করে। তারপর অ্যানা যখন গাড়ি নিয়ে ভাগছিল তখন হরিও তার পিছু পিছু ভাগছিল। তারপর অ্যানা সে খ্রিস্টিকে ফোন করে বলে দেয় যে এখন পুলিশ তার পিছু পিছু ঘুরছে। আর তখন খ্রিস্টি বলে যে এখন স্পিডে গাড়ি ভাগানোর জন্য যেখানে দাদা সবসময় থাকে সেই জায়গার মধ্যে আসার জন্য, আর সেই জায়গার মধ্যে খ্রিস্টিও এখন আসছে।
তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এনার গাড়ির মধ্যে একটা বড় গাড়ি অ্যাটাক করে। তারপর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর হরি তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিশন করায়, কিন্তু তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করার সাথে সাথে সেই জায়গার মধ্যে এনা মারা যায়। তখন হরি ডাক্তারকে বলে যে এনার সাথে কেউ যদি দেখা করতে আসে তাহলে হরিকে কল করার জন্য। তারপরে কিছুক্ষণ পরেই এখানে এনার পুরো গ্রুপটা চলে আসে। গ্রুপটা এসে যখন এখানে এনাকে ঠিক করে দেখছিল, তখন সে ডাক্তারটা তাদেরকে জিজ্ঞাসা করছে যে তারা এখানে কিভাবে এসেছে আর এখানে তারা কি করতে এসেছে। তারপর যখন তারা কেউই এসব কথা উত্তর দিচ্ছিল না, তখন সেই ডক্টরটা হরিকে কল করে। তারপর হরির সাথে যখন কোনো কথাবার্তাই হচ্ছিল না, তারপর হরি দৌড়ে চলে আসে। এসে দেখে সে যে ডক্টরটা আছে, ডক্টরটাকে এখানে প্রচুর মারধর করছে এখানে সবাই মিলে। তারপর হরিকেও তাদের সাথে এখানে মারপিট করতে শুরু করে। আর হরি গিয়ে দেখে যে এখানে পুরো একটা গ্রুপ। তারপর হরিও তাদের সবার সাথে এখানে মারপিট করে পারছিল না। তারপর এখানে যে ডক্টরটা ছিল, সে ডক্টরটা এখানে ইমার্জেন্সি বাটন প্রেস করে দেয়। কিন্তু তারা এখানে এই যে ডক্টর মহিলাটা ছিল, ডক্টর মহিলার গলার মধ্যে ছুরি ধরে তারা এখান থেকে বেরিয়ে যায়। আর হরি এখানে যেহেতু প্রচুর আঘাত পেয়েছে, তাই জন্য হরি এখানে কিছু করতে পারছিল না। তারপর তারা এখান থেকে পালিয়ে চলে যায়। তারপরে তারা প্ল্যান করতে শুরু করে যে হরি যেহেতু তাদের চেহারা দেখিয়ে নিয়েছে, তাহলে তারা আর এখনও লুকিয়ে লাভ নেই, আর হরিকে তারা শেষ করেই ছাড়বে, আর এতেই আমাদের বদলা মিশবে। তারপর হরিকে হসপিটালে নিয়ে অ্যাডমিশন করা। তারপরে হরি গিয়ে সে ডক্টর মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। তখন ডক্টর মহিলাটা বলে যে ওদেরকে আমি চিনি, এই দুটা মেয়েকে একটা সময় সে হসপিটালের মধ্যে জেলের মধ্যে রাখা হয়েছিল, যে তারা প্রচুর ড্রাগস খেত, তাই জন্য তাদেরকে একটা জেলের মধ্যে রাখা হয়েছে। কিন্তু যখনই তারা ড্রাগস নিতে পারতো না, তখন তাদের মাথা প্রচুর গরম হয়ে যেত। আর তখন হরি জানতে পারে যে এখানে জোসেফ নামে যে পুলিশ অফিসারটা ছিল, সেই পুলিশ অফিসারটা এখানে স্যামের কাছ থেকে ড্রাগস পেয়েছিল। তারপরে এখানে আগের একটা কেস দেখানো হয় যে একটা বাসের মধ্যে তিনজন মিলে তারা সবাই কেরালা যাচ্ছিল। তখন এই বাসের মধ্যে তিনজন মিলে তারা এখানে ড্রাগস নিচ্ছিল। সেখানকার ড্রাইভার ছিল, সে যেন ড্রাইভার লোকটা ছিল, তার মেয়ে যেন মারা গিয়েছিল, সে ড্রাইভারটা। স্যামকে নিয়ে যখন জোসেফ তাদের থানার মধ্যে যাচ্ছিল, তখন স্যাম জোসেফকে বলে যে যত টাকা বলে সে সেত টাকাই দেবে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তখন জোসেফ বলে যে আমি টাকা পয়সা দরকার নেই, আমাকে শুধু একদিনের জন্য এনাকে দিলেই হবে। তারপরে এসব কথা শোনার পর এনা জোসেফের মুখের মধ্যে থুতু দেয়। তারপর জোসেফের মাথা গরমে যায়। তারপর তাদেরকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে জোসেফ, এনা আর ওই যে মেয়েটা আছে তাদের সঙ্গে রেপ করে। পরেই তারা সবাই মিলে জোসেফের যে মেয়ে আছে, মেয়ের সাথে এমএমএস ভিডিও তৈরি করেছে। তারপর জোসেফকে আত্মহত্যা করার জন্য তারা বাধ্য করেছে। তারপরে সেখানে সেই বাস ড্রাইভারটাকে ডেকে পাঠানো হয় পুলিশ থানার মধ্যে। তারপর পুলিশ থানার মধ্যে আসার পর এখানে 3টা ছবি দেখানো হয় সে বাস ড্রাইভারকে। সে বাস ড্রাইভার বলে যে তাদেরকে সে চিনে। তারপর এখান থেকে আমাদের একটা পুরো কাহিনী দেখানো হয়। এই বাস ড্রাইভারটা একদিন কোথাও যাচ্ছিল, তখন সে গাড়ির মধ্যে এ 3জন মিলে নেশা করছিল। তারপর সেই বাস ড্রাইভারটা যখন গিয়ে তাদেরকে বাধা দেয়, তখন তারা 3জন মিলে সে বাস ড্রাইভারটাকে মারে। তখন বাস ড্রাইভারটাই সে পুলিশ অফিসার জোসেফকে খবর দিয়েছিল। আর তখন সাহিল বলে যে তোমার মেয়েকে ভিডিও বানিয়ে তোমার মেয়েকে আত্মহত্যা করার জন্য তারা বাধ্য করেছিল। তখন সে বাস ড্রাইভারটা বলে যে আমার মেয়ের পিছনে কারোরই হাত নেই, শুধু হরি ছাড়া আমার মেয়েকে আর কেউই মারেনি। তারপর হরি এসব কথা শুনে তার প্রচুর খারাপ লাগে। তখন হরি বলে যে এখানে সবার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু আমার সাথে নেই কেন? তারপরে আমরা দেখি যে হরি আর তার বউ দেবিকা তারা দুজন কোর্টের মধ্যে গিয়েছে যে তারা ডিভোর্স নিয়ে নেবে। তখন সেই জায়গার মধ্যে সাহিল যায়। সাহিল গিয়ে তাকে দেখায় যে 3টা ছবি, এই 3টা ছবি দেখে ও চিনে কিনা। তখন দেবিকা বলে যে তাদের 3জনকে তারা চিনে, কারণ তারা যখন বাস দিয়ে আসছিল তখন তারা 3জন মিলে ড্রাগস নিচ্ছিল। যখনই তারা এসব কিছুর বাধা দেয়, তখন তাদের সঙ্গে এখানে প্রচুর খারাপ ব্যবহার করে। তারপরে এখানে বাস ড্রাইভারটা এসে তারপর যেন পুলিশ অফিসারকে কল করে এই পুরো কাহিনীটা বলে। তারপরে এখানেই হরি সব কিছু বুঝতে পারে। এই বাসের মধ্যে যাদের সঙ্গে তাদের ঝগড়া হয়েছে, সে সব ফ্যামিলির উপর তারা অ্যাটাক করে এমএমএস ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। আর হরিও সাহিলকে বলে যে এসব কথা দেবিকাকে না বলার জন্য। তারপরে কিছুক্ষণ পর হরির কাছে কল আসে যে এখানে তাদেরকে কিছুক্ষণ পরে হরির কাছে একটা কল আসে যে এখানে বাস ড্রাইভারকে 3-4জন মিলে ফলো করছে, যে তাদেরকে মেরেই ফেলবে। তারপরে কিছুক্ষণ পরে হরির কাছে একটা কল আসে। কল আসার পর হরি জানতে পারে যে বাস ড্রাইভারটার উপর 3-4জন মিলে ফলো করছে, যে বাস ড্রাইভারটাকে মেরেই ফেলবে। তারপরে হরি সে বাস ড্রাইভারটার কাছে যাওয়ার পর জানতে পারে যে এখানে বাস ড্রাইভারটার উপর তারা আক্রমণ করে সেখান থেকে পালিয়ে চলে গেছে। তারপর সে বাস ড্রাইভারটাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর তখন হরির মনের মধ্যে বারবার বাজছিল যে এখানে হতে পারে দেবিকা অনেক বিপদের মধ্যে আছে। আর তখনই আমরা দেখতে পাই যে দেবিকা তার বাপের বাড়ির মধ্যে তার ছোটো মেয়েকে নিয়ে আছে। আর সেখানে খ্রিস্টিও উপস্থিত হয়। তখন হরিকে কল করে বলে যে সেই জায়গার মধ্যে সে যেন একা যায়। আর এখানে খ্রিস্টির যেন এখানে পুরো গ্রুপটা ছিল, সে গ্রুপটাও চলে যায়। কিন্তু এখানে খ্রিস্টানরা জানতো না যে এখানে দেবিকার বাবা এক্স আর্মি, মানে তার বাবা আগে আর্মিতে ছিল।
তারপর দেবিকার বাবা তার ড্রয়ার থেকে বন্দুক বের করে তাদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি তাদের গায়ের মধ্যে কারোরই লাগে না। তারপরে দেবিকা তার ছোটো মেয়েকে নিয়ে গাড়ি নিয়ে যখন পালাতে শুরু করে, তখন খ্রিস্টান তার গাড়ির সামনে তার গাড়িটা নিয়ে চলে আসে। তখন সেখানে খ্রিস্টান দেবিকার উপর অ্যাটাক করে। তার যেন ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ে এখান থেকে পালানোর চেষ্টা শুরু করে, এখান থেকে দৌড়াতে থাকে। তারপরে হরি সেখানে এসে পৌঁছায়, আর তাদের সঙ্গে হরির এখানে প্রচুর মারধর হয়। তারপরে হরি তাদের সঙ্গে যখন মারপিট করতে করতে তখন হরির মাথার মধ্যে শুধু এটাই চলছিল যে তার মেয়েকে কত কষ্ট দিয়ে তারা মেরেছে। তারপরে তাদের 4 জনকে এখানে পুলিশ থানা নিয়ে অ্যারেস্ট করা হয়। তারপর তাদের কোজনের সম্পর্কে কোনো কিছুই পাওয়া যায়নি। তারপর তাদেরকে জেল থেকে রেহাই করে দেওয়া হয়। তারপরে খ্রিস্টি এখানে প্ল্যান করতে শুরু করে যে হরিকে তারা মেরেই ছাড়বে। আর তার কিছুক্ষণ পরেই নিউজের মধ্যে দেখানো হয় যে তারা দুজন এখানে মারা গেছে, যে তারা 4 জন এখানে মারা গেছে। আর তখনই আমরা জানতে পারি যে হরি তারা যেন ড্রাগস নিচ্ছিল, সে ড্রাগসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, তার জন্য এখানে তারা মারা যায়। কিন্তু হরি সাহিলকে সত্য কথা কিছুই বলেনি। তখন সাহিলকে হরি বলে যে হতে পারে যে তারা কিছু ড্রাগস খেয়েছে বেশি, তাই জন্য মারাই গেছে। তারপরে এখান থেকে সে উঠে চলে আসে, কিন্তু সাহিল তো বুঝতে পারে যে এখানে হরির কিছু না কিছু হাত আছেই। তারপর এখানেই পুরো সিনেমা শেষ হয়ে যায়। আর আপনাদের এই সিনেমাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।